আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ভেঙে গেছে কুমিল্লার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ। বুড়িচং উপজেলার বুড়বুড়িয়ায় বাঁধটি ভেঙে হু হু করে লোকালয়ে পানি ঢুকছে। এছাড়া মধুইবাজারে মনু এবং ধলাই নদী প্রতিরক্ষা বাঁধের 16টি স্থান ভেঙে বন্যার পানি প্রবেশ করছে। ঝুঁকিতে রয়েছে বাঁধের অন্তত 20টি স্থান। দেশের 11 জেলায় বন্যায় পানিবন্দী এবং ক্ষতির মুখে পড়েছেন অন্তত 49 লাখ মানুষ। পানিতে ডুবে এবং বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এ পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। পাখির চোখে বাংলাদেশের বন্যার চিত্র। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ বন্যার পানিতে ডুবে গেছে। বন্যায় বিপর্যয় দেখা দিয়েছে ফেনীতে। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার পর ফেনী পৌর শহরও পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটু, কোথাও কোমর পানি, কোথাও আবার বুক সমান পানি। ফসলি জমি, পুকুর, রাস্তাঘাট ডুবে গেছে। মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর 16টি স্থানে বাঁধ ভেঙে হু হু করে বন্যার পানি ঢুকছে। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঝুঁকিতে রয়েছে বাঁধের 20টি স্থান। বন্যায় জেলার 2 লাখেরও বেশি মানুষ পানিবন্দী রয়েছে। বন্যা কবলিত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বিচ্ছিন্ন রয়েছে সড়ক ও রেল যোগাযোগ। আমরা সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 20 ফ্যামিলির উপর মানুষ উদ্ধার করেছি, প্রায় 80 জন মানুষ হবে। আর আমাদের গ্রাম এটা না, আমরা মুন্সিবাজার মেদিনীমল থেকে এসেছি মানুষ উদ্ধার করার জন্য। এই নিচ থেকে অনেক মানুষ আমরা উদ্ধার করছি। ওখানে আরও মানুষ রয়েছেন, ছোটো বাচ্চাগুলো রয়েছে, বেমারি মানুষ রয়েছে, আমরা ওখানে তারা উদ্ধার করার যাইলাম। ব্রাহ্মণবাড়িয়ার 3 উপজেলার নিচু এলাকার পরিস্থিতি ভয়াবহ। আখাউড়ার 5 ইউনিয়নের 36টি গ্রাম, কসবার 3 ইউনিয়নের 26টি গ্রাম, বিজয়নগরের 4টি গ্রাম সহ 17টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। বানভাসী মানুষের সহায়তায় কাজ করছে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। টানা বৃষ্টি ও কুমিল্লা, ফেনী থেকে নেমে আসা ঢলে পানিবন্দী হয়ে পড়েছে নোয়াখালীর 20 লাখ মানুষ। এদের বেশিরভাগই খাবার ও বাসস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করছে। জেলার 9 উপজেলার সবকটিতে বসতবাড়ি, গ্রামীণ সড়ক, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে। কুমিল্লায় ভেঙে গেছে গোমতী নদীর বাঁধ। প্রবল বেগে লোকালয়ে প্রবেশ করছে পানি। বাঁধ ভেঙে যাওয়ার পর আশপাশের মসজিদে মাইকিং করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে চলে যাওয়ার জন্য। স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও সাধারণ জনগণকে নিরাপদ স্থানে নিয়ে যেতে সহায়তা করছেন। চট্টগ্রামের মিরসরাই ও ফেনীর ছাগলনইয়া হয়ে বয়ে যাওয়া ফেনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। বন্যা দুর্গতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস। বন্যা কবলিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে 10 জেলার বেশিরভাগ গ্রাহক এখনও বিদ্যুৎহীন অবস্থায় আছে। নদ নদীর পানি বেড়ে যাওয়ায় পানি ঢুকে পড়েছে সুন্দরবনে। 2 থেকে 4 ফুট পানিতে তলিয়ে গেছে করমজল পর্যটন কেন্দ্র সহ রাস্তাঘাট। পশুসহ অন্যান্য নদ নদীর পানি বিপদসীমার উপরে থাকায় পানি ঢুকে পড়েছে বনের অভ্যন্তরে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। কেউ বুক পানিতে, কেউ বা হাঁটু পানিতে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে একটু সাহায্যের আশায়। বানের তোড়ে জীবনের ঝুঁকিতে থাকা ঘরহারা বন্যার্তদের চোখে মুখে নিদারুণ আকুতি, শঙ্কা আর অজানা আতঙ্ক। হেলিকপ্টারে দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ করেছে বিমান বাহিনী। ত্রাণের ওপর হুমড়ি খেয়ে পড়েছে মানুষ। রনি রায়হানের ক্যামেরায় হাসনান মাহমুদের রিপোর্ট। চোখের সীমানা যত দূর যায় তত দূরই বিস্তৃত ঢলের পানি। গ্রাম, লোকালয়, শহর, গঞ্জ, নদী, পুকুর আলাদা করে বোঝার উপায় নেই, সব থই থই।
যে বাড়ির উঠোনে ছিল শিশুর হাসি, পরিবারের কর্মমুখরতা, যে ফসলি মাঠে ছিল কৃষকের সোনাঝরা ফসল, সেখানে এখন হায়নার মতো হানা দিয়েছে থই থই পানি। আকাশের ওপর থেকে দেখা যায় নিচে দাঁড়িয়ে সারি সারি অসহায় মুখগুলো। দুঃসহ আতঙ্কে কেউ হয়তো ঘুমায়নি গেল দুরাত, কারো ঘর ডুবেছে, কারো বা হারিয়েছে স্বজন। অভুক্ত শিশু নিয়ে কোনো মা হয়তো দাঁড়িয়ে আছে বুক সমান পানিতে। সবারই অপেক্ষা, যদি কেউ আসে, যদি মেলে দুমুঠো খাবার। চলাফেরা করা বহুত কঠিন। আমি যেমন মনে করি একটু ঢুকাইছি আমি ফার্স্ট রেস কোনো ঠিকানা পাই না এবং কি কোনো কিছুই পাই না। ওনারা কি আসে না কি আসবে? যে সমস্ত শাখা রোডগুলোর পাশে বাসাগুলো ওরা কিন্তু আসলে তেমন কিছুই পাচ্ছে না। পানিবন্দী হয়ে পড়া এসব মানুষের যাবার জায়গাও যে নেই। ছাগলনাইয়া, ফুলগাজী, সোনাগাজীর বানভাসী এলাকার সবখানেই ঢলের ঢেউ। বানের পানি এসব মানুষের কেড়ে নিয়েছে এক জীবনের সব সঞ্চয়। কোথায় যাবে তারা? এমন প্রশ্নের বিপরীতে নেই উত্তর। বিমানবাহিনীর পক্ষ থেকে দুর্গত বানভাসী এলাকার বিভিন্ন স্থানে হেলিকপ্টার থেকে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ পেতে ছুটে আসে দুর্গত মানুষ। ত্রাণের তুলনায় মানুষ বেশি। থই থই পানি, চারদিকে পানি আর পানি। এ পানির মধ্যেই এখন লাখো মানুষের বসতি। পানিবন্দী হয়ে পড়েছে মানুষ। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হেলিকপ্টারে ফেনীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধানও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ছাগলনাইয়া, ফেনী। সরকারি হিসেবে বন্যায় এখনো পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে জানিয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান বলেছেন, মানুষের জীবন বাঁচানোই এখন অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী বন্যা কবলিত 11টি জেলায় প্রায় 9 লাখ পরিবার ও 49 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান সচিব। তাদের সহায়তায় বৃহস্পতিবার পর্যন্ত নগদ 3,52,00,000 টাকা, 20,150 মেট্রিক টন চাল এবং 15,000 প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে বলে জানান তিনি। বন্যা কবলিত সব জেলায় জেলা প্রশাসক আছেন এবং বন্যা মোকাবেলায় প্রশাসনিকভাবে কোনো সমস্যা হচ্ছে না বলে প্রশ্নের জবাবে জানান দুর্যোগ সচিব। রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয় ভুলে বন্যার্তদের পাশে দাঁড়াতে দেশবাসী এবং দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার জন্য ভারতকে দায়ী করেছেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনী, কুমিল্লা সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। বানের পানিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন, পানিবন্দী লাখো মানুষ। এমন পরিস্থিতিতে লন্ডন থেকে অনলাইন বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শুধু অতিবৃষ্টিই নয়, আকস্মিক বন্যার জন্য দায়ী প্রতিবেশী দেশ ভারতও। বাংলাদেশে আকস্মিক এই বন্যা দেশের অভ্যন্তরে উদ্ভূত কোনো কারণে নয়। বন্যা কবলিত অঞ্চলে লাগাতার ভারী বৃষ্টিপাত হলেও সেটি পূর্বাঞ্চলে বন্যার মূল কারণ নয়, বরং এবারের বন্যার অন্যতম প্রধান কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা এবং খামখেয়ালিপনা। তারা হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাকে ডুবিয়ে দিলেও একটি বারের জন্যও বাংলাদেশকে আগাম সতর্কতা দেয়নি। ফলে আকস্মিক বন্যার দেশের বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিলেও পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সামান্য একটু প্রস্তুতির নেবার সুযোগ পর্যন্ত পায়নি। তবে অভিযোগ পাল্টা অভিযোগ করে সময় ক্ষেপণ না করে দেশবাসীকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারেক রহমান। মানুষের জীবন ও সম্পদ রক্ষায় দলের নেতাকর্মীদেরও সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেন তিনি। দেশের যেসব এলাকা বন্যা আক্রান্ত হয়নি সেসব এলাকার বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান। বন্যা কবলিত এলাকার মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন। বন্যা কবলিত অঞ্চলে খাদ্য, বস্ত্র, চিকিৎসা এবং ওষুধের সহায়তা দিন, ব্যবস্থা করুন। তাদের নিরাপত্তায় পাশে দাঁড়ান। নেতাকর্মীদের প্রতি আরও একটি বিষয় বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানাই। আপনারা জানেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বিতাড়িত স্বৈরাচার দেশে মানুষে মানুষে
হিংসা, বিরোধ, বিভেদ তৈরি করেছিল। কিন্তু আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, বন্যার্তদের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না। দুর্যোগ মোকাবেলায় প্রশাসনকে সহায়তা করতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশও দেন তারেক রহমান। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদানের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেছেন, অনেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আগ্রহ দেখাচ্ছেন। সরকার তাদের এই মহতী আগ্রহকে স্বাগত জানায়। আগ্রহী ব্যক্তিরা অনুদান পাঠাতে পারবেন এই হিসাবের মাধ্যমে। প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, হিসাব নম্বর 0107330004093। সোনালী ব্যাংক, কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়। এদিকে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের একদিনের বেতন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে এ বাহিনীটি। ত্রাণ তৎপরতার খবর জানাতে যাচ্ছি কারণ বাজারে স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদের কাছে। জাবেদ, আপনার কাছে ত্রাণ তৎপরতার কি খবর আছে? তৌফিক, বন্যার্তদের সাহায্যার্থে আপনার যে চিরা, মুড়ি, শুকনা গুড়, খেজুর, দেয়াশলাই, মোমবাতি এই এবং শুকনা খাবার, বিস্কিট, এই অবস্থা কারণ বাজারের চিত্র যদি এখন বলি যে ইতিমধ্যেই কিন্তু আপনার মুড়ি, চিরা এবং শুকনা গুড় শেষ হয়ে গেছে। অনেকেই কিন্তু এখন আর এসে পাচ্ছেন না এবং অর্ডার দিয়ে যাচ্ছেন দোকানদারকে যে আগামীকাল যেন তারা আবার নিয়ে আসেন এবং তারা এসে যেন সে দিতে পারেন, সেই জিনিসটা তারা চাচ্ছেন। আপনি দোকানগুলিতে দেখেন, আমি যদি একটু দেখাই, এই যে এখানে 2 বস্তা মুড়ি আছে, এই মুড়িও কিন্তু আসলে বিক্রি হয়ে গেছে, তাদের কাছে এখন নেই। তারা আগামীকালের চিরাও নেই, তারা চিরাও নাই, মুড়িও নাই, চিরাও নেই, মুড়িও নেই, এই অবস্থা যাচ্ছে। এবং সবাই কিন্তু এসেছেন যে বন্যা দুর্গতদের মাঝে যে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য, শুকনা খাবার সবাই এখানে কিনছেন। আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষার্থী, সাধারণ মানুষজন এখানে এসে এই শুকনা খাবার কিনছেন এবং আমরা দেখেছি যে তারা দোকানের পাশেই কিন্তু রাস্তার মধ্যে ট্রাক রেখে সেগুলিতে নিয়ে যাচ্ছেন এবং ট্রাকে মালামাল উঠাচ্ছেন এবং সাথে সাথে ফেনীর দিকে রওনা দিচ্ছেন। আমরা এই চিত্রটাই কিন্তু কারণ বাজারে দেখছি। অর্থাৎ বন্যার এই সময়ে কেউ কিন্তু আসলে বসে নেই, সবাই কিন্তু আত্মমানবতার সেবায়, বন্যার্তদের সেবার জন্য তারা মানবতার সেবায় এগিয়ে আসছেন। এবং এই যে দেখেন বাইরের পরিস্থিতি, এখানে ট্রাক দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু এই যে ট্রাকে বিস্কিট, চিরা, মুড়ি এগুলি উঠাচ্ছেন, শুকনা খাবার নিচ্ছেন, পানি নিচ্ছেন এবং তারা এখান থেকে রওনা দিবেন ফেনীর উদ্দেশ্যে। এবং অনেকে বলছেন আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যে জরুরি সংযোগ যে কনসার্টটি হয়েছিল, সেই কনসার্টটি কিন্তু এনটিভি মিডিয়া পার্টনার ছিল এবং সরাসরি এনটিভির পর্দায় সেটি প্রচার হয়েছে এবং মানুষ সেটা দেখে কিন্তু আরও উদ্বুদ্ধ হয়েছে। এবং সেই প্রেক্ষিতে সবাই যার যার অবস্থান থেকে ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, বিভিন্ন গ্রুপে তারা একসাথে হয়ে কথা বলে বিদেশ থেকেও সহযোগিতা পাঠাচ্ছেন, বন্ধুরা মিলে এখানে। জানছিলাম ত্রাণের খবর। টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত হলো বন্যার্তদের জন্য সহায়তার কনসার্ট জরুরি সংযোগ। এতে অভূতপূর্ব সাড়া দেয় ঢাকাবাসী। সবার জন্য উন্মুক্ত আয়োজনের মাধ্যমে বন্যার্তদের জন্য শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ, স্যানিটারি সামগ্রী করা হয়েছে। কনসার্টে মিডিয়া পার্টনার এনটিভি। রিপোর্ট করছেন নূর হোসেন। স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। এতে পানিবন্দী 50 লাখেরও বেশি মানুষ এখন খাবারের জন্য হাহাকার করছে। ফেনীসহ আশেপাশের জেলাগুলোর অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত ঢাকাসহ গোটা দেশের মানুষ। এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিশেষ এই কনসার্ট। কনসার্টে দিনভর সাধ্যমতো সহায়তা নিয়ে আসে রাজধানীবাসী। গাড়িতে, ট্রাকে যে যেভাবে পেরেছেন ত্রাণ নিয়ে এসেছেন টিএসসিতে। দেশপ্রেম কিন্তু
আসলে বাসায় বসে বসে শুধু পোস্ট করা না, ইউ হ্যাভ টু মুভ, ইউ হ্যাভ টু শো ইউর অ্যাকশন। এখন সবাই যদি এভাবে আগে আসে তাহলে তাদেরকে আমরা কিছুটা হেল্প করতে পারবো, তারা উপকৃত হতে পারবে। যে যতটুকু পারছে সবভাবে হেল্প করতেছে। বাচ্চা এসে দিয়ে গেছে, মানে 3 বছর টাকা জমা ছিল সাইকেল কিনবে, ওটাও দিয়ে গেছে। সবগুলো প্রসেস করে বিভিন্ন বন্যার্ত অঞ্চলগুলোতে যেমন ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং আরও যেখানে যেখানে হচ্ছে আমরা খোঁজ খবর লাগাবো। বিশেষ এই কনসার্টে এমন অভূতপূর্ব সাড়া পেয়ে আনন্দিত আয়োজকরা। ত্রাণ অনেক সারা পাইছি, এখানে ইভেন টাকা উঠতেছে অনেক। সো হ্যাঁ, আমি খুবই আশাবাদী এবং হ্যাঁ, আনএক্সপেক্টেড এত সারা। সংগ্রহ করা এসব ত্রাণ প্রস্তুত করা হচ্ছে বন্যার্তদের জন্য। এতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মিডিয়া সহযোগী হিসেবে কনসার্টটি সরাসরি সম্প্রচার করে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ফেনীর সার্বিক বন্যা পরিস্থিতি এবং উদ্ধার তৎপরতার সর্বশেষ খবর জানিয়েছেন সেখানে থাকা আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে ফেনীর মানুষ তাদের দিন রাত অতিবাহিত করছে। আমরা যেখানে আছি সেটি হচ্ছে ফেনীর একাডেমি, দাগনভূঞা একাডেমি, এবং এই দাগনভূঞা একাডেমি গতকাল পর্যন্ত এখানে পানি ছিল না, আজকে প্রায় 2 থেকে 3 ফুট পর্যন্ত এখানে পানিতে প্লাবিত হয়েছে। আর ও পাশে যদি আমরা বলি, ও পাশে অসংখ্য পরিবার অংশ এখানে আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে, এবং সেই মানুষগুলো কিন্তু গতকালকে অনেক কম ছিল, আজকে অসংখ্য পরিবার এখানে এসেছেন এবং পুরো জায়গা জুড়ে কিন্তু যারা পানিবদ্ধ মানুষ তারা কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন, উঁচু জায়গায় অবস্থান নিচ্ছেন। মহিপালে এসে তাদের যে মানুষগুলো রয়েছে তাদেরকে বারবার বলেছেন, বিশেষ করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা, সেনাবাহিনীর কর্মকর্তা কিংবা স্বেচ্ছাসেবী, তাদেরকে বারবার বলার চেষ্টা করেছেন তাদের যে স্বজনরা আছে তাদেরকে যেন উদ্ধার করা হয়, তাদেরকে উদ্ধারের জন্য যেন ইঞ্জিন চালিত বোট নিয়ে যাওয়া হয় কিংবা অন্যান্য যে সরঞ্জাম আছে সেগুলো নিয়ে যাওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত সেই অর্থে উদ্ধার কার্যক্রম শুরু হয়নি, যেটি স্পষ্ট ফায়ার সার্ভিসের কথায়। ফায়ার সার্ভিস বলেছে যে তাদের স্থানীয় প্রশাসন তাদের সাথে খুব বেশি কোঅপারেট করছে না। আমরা একই প্রশ্ন করেছিলাম বিজিবির কাছে, তারা বলেছেন তারা এককভাবে চেষ্টা করেছেন, তবে এই যে চেষ্টা সেই চেষ্টা ধীরে ধীরে তারা বাড়াবেন, এক ধরনের তারা সমন্বয় করবেন, সেই সমন্বয়টি এখন পর্যন্ত গড়ে ওঠেনি। ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে অসংখ্য পরিমাণ ত্রাণ আসছে, কিন্তু যেই ত্রাণগুলো আসলে লাগবে সেগুলো আসেনি, যেমন শিশু খাদ্য এখন পর্যন্ত আসেনি। ফেস্টিভাল বিরোধী আন্দোলনে গেল 15 বছর বিএনপির অসংখ্য নেতাকর্মী প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে এক স্মরণ সভায় কথা বলেন তিনি। এদিকে দক্ষিণ এশিয়াকে এগিয়ে নিতে একসাথে কাজ করতে সম্মত হয়েছে বিএনপি ও পাকিস্তান। ইমরুল হাসানের আরেকটি রিপোর্ট। বেশ কয়েকদিন তখন মৌ ছোট ছিল। সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম সবুজকে স্মরণ করতে শুক্রবার একত্রিত হয়েছিলেন রাজনীতিক, কূটনীতিক, শিক্ষাবিদ সহ তার বন্ধু বান্ধবরা। কর্মময় জীবনে নানা দিক তুলে ধরে সিরাজুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তারা। বলেন, দেশ একজন দেশপ্রেমিক কূটনীতিককে হারিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ করার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেতাকর্মীদের কথা উল্লেখ করেন বিএনপির মহাসচিব। এই সংগ্রামে শুধু এই 2 মাসের জন্য শহীদ হয়েছে তা নয়, 15 বছর ধরে অসংখ্য মানুষ শহীদ হয়েছে। ফ্যাসিস্টের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য প্রাণ দিয়েছে রাজপথে। সবুজ লড়াই করেছে তার লেখনীর মধ্য দিয়ে, কথার মধ্যে দিয়ে। সেই সময় চলে গেছে, আমি তাকে সেই শহীদের মর্যাদা দিয়ে রাখতে চাই, কারণ দেশের কথা বলতে বলতেই সে চলে গেছে। সবশেষে আমরা যখন জেলে গেলাম তখন দেখলাম, খবর পেলাম যে সবুজ এখন যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে, আমি খুশির সহ আমরা জেলে গিয়েছিলাম, তার বিদেশি কূটনীতির সঙ্গে যোগাযোগ করার ব্যাপারটা খুব কঠিন হয়ে গিয়েছিল। সেই সময় সবুজ সেই ঝুঁকি নিয়ে, অনেক ঝুঁকি নিয়ে সে সেই দায়িত্ব পালন করেছে। এদিকে বিএনপির সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠকে দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও আলোচনা হয় আঞ্চলিক নানা ইস্যুতে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার রিজিয়নটা সবচেয়ে লিস্ট ইন্টিগ্রেটেড, সবচেয়ে কম আঞ্চলিক সহযোগিতায় আমরা সবার পিছনে আছি কিন্তু বিশ্বের। আমরা সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব? পৃষ্ঠপোষকতার একটা ব্যবসা বাণিজ্য ছিল, পৃষ্ঠপোষকতার অর্থনীতি ছিল, যার কারণে কিছু লোক লাভবান হয়েছে, লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। তা আমরা আলোচনা করেছি বাংলাদেশে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড এখন হতে যাচ্ছে, এবং এই লেভেল প্লেয়িং ফিল্ডে কম্পারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তিতে যাদের যেখানে অ্যাডভান্টেজ আছে সেখানে আমরা একে অপরের সাথে সহযোগিতা করব।
আমির খসরু বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সব দেশের সাথে সম্পর্ক রাখতে চায় বিএনপি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ধামরাই থানায় আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। দুটি মামলায় আসামি করা হয়েছে 208 জনকে। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আব্দুল আহাদ সৈকতকে গুলি করা হয়। এই ঘটনায় তার বাবা নজরুল ইসলাম বাদী হয়ে শুক্রবার সকালে মামলাটি দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আরাফাত এবং ডক্টর এনামুর রহমান সহ 126 জনকে আসামি করা হয়। এ তালিকায় আছেন 3 জন সাংবাদিকের নামও। এদিকে আফিকুল ইসলাম সাদ নামে এক ছাত্র হত্যার ঘটনায় তার নানা আজিমউদ্দিন বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় বেনজির আহমেদ সহ 82 জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এছাড়াও বরিশালে বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সিটি মেয়র খোকন সেরনিয়াবাদ এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ সহ 371 জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজধানী নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতার ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের 5 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দারের আদালতে রিমান্ড মঞ্জুর করেন। দুপুরে তাকে ডিবি কার্যালয় থেকে প্রিজন ভ্যানে আদালতে আনা হয়। মামলার তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 5 দিনের রিমান্ডের অনুমতি দেন। গত 22 আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রী এবং পরে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্বে ছিলেন। বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। আর বিএনপির পক্ষ থেকেও দেওয়া হয়েছে ত্রাণ সহায়তা। বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অভিন্ন নদীর পানি ছাড়ার ব্যাপারে ভারতের কাছে বার্তা পৌঁছানো হবে। শুক্রবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলার মশাজানে খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শনে যান তিনি। নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তিতে ন্যায্য হিস্সা আদায় কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। এদিকে বিকেলে কুমিল্লার সদর উপজেলার বিবির বাজার উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার পথসভা শেষে দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন। কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ দেশের বিভিন্ন জেলার বন্যার্তদের সাহায্যের জন্য নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে শিক্ষার্থীরা। বন্যার্তদের সাহায্যের জন্য রাজধানীর সায়েন্স ল্যাব, নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায় রাস্তায় দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে শিশু কিশোররা। এই দেয়াল লিখনের উদ্যোগ শিশু কিশোরদের সংগঠন মিডিয়া মিউজিয়াম ইউথ ক্লাবের। এদিকে বন্যার্তদের সাহায্যের জন্য রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ত্রাণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জমা করেছেন মানুষজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে পানি, শুকনো খাবার, ঔষধ সহ জরুরি সেবার নানান উপকরণ নিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন তারা। এসব ত্রাণ প্যাকেট করে প্রতিদিনই বন্যা কবলিত বিভিন্ন এলাকায় পাঠাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাংলাদেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের 10 জেলায় ভয়াবহ হঠাৎ বন্যার জন্য দায় পুরোপুরি ভারতের, এমনটাই বলছে ত্রিপুরা এবং ভারতীয় গণমাধ্যম। ত্রিপুরার গোমতী জেলা প্রশাসক তরিৎ কান্তি চাকমাও বলেছেন, ডুব্বুর বাঁধের 2টি ফ্লাড গেটের পুরোটা এবং একটি গেট আংশিক খুলে দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন রানা মঞ্জুর। বাংলাদেশের পূর্ব সীমান্ত থেকে ভারতের ত্রিপুরার গোমতী জেলার ডুম্বুর বাঁধের দূরত্ব মাত্র 120 কিলোমিটার। 1974 সালে এই ডুম্বুর বাঁধ আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবিক সব অধিকার পদদলিত করে বাংলাদেশ দিয়ে বয়ে চলা নদীর উজানে ভারত নির্মাণ করে। হঠাৎ করেই বুধবার কোনো সতর্ক বার্তা ছাড়া এই ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প বাঁধের আটকে রাখা পানি ছেড়ে দিয়েছে ভারত। এর কয়েক ঘন্টার মধ্যেই তলিয়ে যায় বাংলাদেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের 11 জেলা। কি কারণে হয় নাই? ভারতীয় পত্রিকা scroll.in জানায়, ত্রিপুরার গোমতী জেলার ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, ডুম্বুর বাঁধে পানি জমে জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল এবং পানি ছেড়ে দেয়া ছাড়া বিকল্প ছিল না। ত্রিপুরার চিনি খোরাং টিভি জানায়, 21 আগস্ট সকাল 8:35 ডুম্বুর বাঁধের 3টি ফ্লাড গেটের অন্তত একটি দিয়ে পানি ছেড়ে দেয়া হয়। ত্রিপুরার গোমতী জেলার ম্যাজিস্ট্রেট 21 আগস্ট বুধবার সকাল 8:35 ডুম্বুর বাঁধের ফ্লাড গেট খুলে দিয়েছেন। ত্রিপুরার পত্রিকাগুলোতেও লিখেছে,
গোমতী জেলা প্রশাসক তরিৎ কান্তি চাকমা 21 আগস্ট বুধবার জানিয়েছেন, গোমতীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। রাত 8:10 জল বিপদসীমার উপর দিয়ে বইছিল। গোমতী নদীর জলের চূড়ান্ত সীমা 22 মিটার। এই সীমা পেরিয়ে 22.20 মিটারে অবস্থান করছিল। এরপর ডুম্বুর জলাশয়ের তীর্থমুখ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যে বাঁধ রয়েছে তার 2টি ফ্লাগ গেট সম্পূর্ণ এবং একটি গেট আংশিক খুলে দেওয়া হয়েছে। সেখানে জলের তলের উচ্চতা ছিল 94 মিটার। এতে ত্রিপুরার একটি জেলার 1,500 মানুষ বন্যার্ত হবে। এরপরও বাংলাদেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের 11টি জেলার ভয়াবহ বন্যার দায় নিচ্ছে না ভারত। এরপরও ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ দিল্লি থেকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা অসত্য তথ্য দিচ্ছেন এবং দায় নিতে চাচ্ছেন না। অন্যদিকে দিল্লির গদি মিডিয়া জি নিউজ বলছে, ভারত ছাড়ল জল, হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ। রানা মঞ্জুর, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। আবারও বেড়েছে কাঁচামরিচের ঝাল। কেজিতে 40 থেকে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা পর্যন্ত। বেড়েছে সবজির দামও, তবে কিছুটা কমেছে সোনালী মুরগি, আলু এবং পেঁয়াজের দাম। অন্যান্য মুরগি, ডিম ও মাছ আগের মতোই স্থিতিশীল। ভোক্তারা বলছেন, নিয়মিত মনিটরিং না করলে সিন্ডিকেটের দৌরাত্ম্য কমবে না। মেজবাহ হাসানের রিপোর্ট। গত সপ্তাহে কিছুটা নিম্নমুখী ছিল নিত্যপণ্যের দাম। এক সপ্তাহের ব্যবধানে সবজিসহ অনেক পণ্যের দাম ঊর্ধ্বমুখী। তাই বাজারে আসা ক্রেতারা অনেকটাই ক্ষুব্ধ। বলছেন, ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে না পারলে নিয়ন্ত্রণে আসবে না বাজার। অসাধু ব্যবসায়ীরা আমাদের মতো যদি প্রতিটা ব্যক্তি যদি আমাদের মতো নিজ নিজ স্থান থেকে যদি সবাই সচেতন হতো, আজকে আমাদের দেশটা এ পর্যায়ে যেত না। গেল সপ্তাহের তুলনায় কেন সবজির দাম বেড়েছে তা নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মতপার্থক্য অনেক। ছাত্ররা আসতেছে না বাজারে, আবার সেই যা 80, 70, 100 এরকম হয়েছে। তো আসলে আমাদের দেশে ওই ব্যবসায়ী যারা, তারা দুর্দান্ত সাহসী। কাঁচামরিচ ইন্ডিয়ান দিয়ে কম আসতেছে। কাঁচামরিচ গতকালকে প্রায় 100 টাকা বেশি। বর্ষার কারণে মানে সবজিটা সংকট, তার কারণ হলো জমিতে মানে পানি উঠে গেছে, এ কারণে। চাঁদাবাদি যদি বন্ধ হয়, এইসব দৌরাত্ম্য যদি বন্ধ হয়, ওদের যদি এক্সট্রা টাকা পয়সাগুলি না দিতে হয়, তাহলে একসময় তারা বাধ্য হবে জিনিসপত্রের দাম কমাইতে। আর মানুষের মধ্যে যেটা আসছে, মানুষ এখন প্রশ্ন করা শিখছে, এটার দাম এত বেশি কেন। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দামে তেমন পরিবর্তন নেই, তবে কমেছে সোনালীর দাম। এছাড়া ডজন প্রতি ডিমের দাম 150 থেকে 155 টাকা। ব্রয়লার মুরগি আমরা আজকে 155 টাকা আনছি, 65 টাকা 60 টাকা বিক্রি করতেছি। আর সোনালী মুরগি 230-40 টাকা বিক্রি করতেছি। বাজার মনিটরিং বৃদ্ধি ও ব্যবসায়ীদের সাথে জড়িতদের সবাই সততার সাথে এগিয়ে আসলেই বাজার নিয়ন্ত্রণ সম্ভব বলে মত ক্রেতাদের। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রয়াত আব্দুল শহীদ ছিলেন আপাদমস্তক একজন সাংবাদিক। দীর্ঘ কর্মজীবনের সাংবাদিকতায় ছিল তার জ্ঞান। সাংবাদিকদের অধিকার আদায়েও ছিলেন রাজপথে সোচ্চার। এনটিভির সংবাদকে দর্শকপ্রিয় এবং গ্রহণযোগ্য করে তুলতে নিরলসভাবে কাজ করে গেছেন তিনি। সাংবাদিক আব্দুল শহীদের 4র্থ মৃত্যুবার্ষিকীতে তার জীবন এবং কর্মের নানান দিক তুলে ধরছেন তামজিদ সুমন। চোখের পলকে সময় চলে যায়। 4 বছর পেরিয়ে গেলেও মনে হচ্ছে এই তো সেদিনের কথা। বিচক্ষণ এক সংবাদকর্মী হিসেবে এনটিভি নিউজ রুম জুড়ে চিরাচরিত কর্মচাঞ্চল্য। একটা সময় ছিল দেখভাল করেছেন বুলেটিনের সব গুরুত্বপূর্ণ খবর। নিজের কর্মঘণ্টায় খবরকে গ্রহণযোগ্য করে তুলতে সর্বোচ্চটা দিয়েছিলেন এনটিভির বার্তা বিভাগকে। লক্ষ্য একটাই, দর্শক উপযোগী সংবাদ পরিবেশন। এনটিভির নিউজকে কোটি দর্শকের কাছে জনপ্রিয় করে তোলার নেপথ্যে যে কজন নিরলস ব্যক্তি ছিলেন, তাদের মধ্যে সাংবাদিক আব্দুল শহীদ ছিলেন অন্যতম। জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণে আব্দুল শহীদ ছিলেন বিচক্ষণ ও দূরদর্শী। সংকটময় সময়ে সৃষ্টিশীল চিন্তায় মগ্ন থেকে বুলেটিন সমৃদ্ধ করতে কাজ করতেন। সংবাদকে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্য তরুণ সহকর্মীদের কাছে ছিলেন জনপ্রিয় এক অভিভাবক। 4 বছর আগে বার্তাকক্ষের বন্ধুপ্রতিম কর্মমুখর এ মানুষটিকে করোনা ভাইরাসের কাছে হার মানতে হয়েছিল। তার জীবন প্রদীপ নিভে যায় 2020-এর 23শে আগস্ট।
আব্দুস শহীদ 1957 সালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জে জন্মগ্রহণ করেন। মৃত্যুর আগেও করোনার কঠিন সময়ে নিজে সদা নিবেদিত ছিলেন পেশাগত কাজে। কেবল এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক হিসেবে শুধু এনটিভিকেই সমৃদ্ধ করেননি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ সাংবাদিকদের অধিকার আদায়ে পেশাজীবী বেশ কটি সংগঠনেও আব্দুস শহীদ আজীবন সক্রিয় ছিলেন। সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষার পাশাপাশি নানা মানবিক ও সেবামূলক কাজেও নিবেদিত প্রাণ ছিলেন আব্দুস শহীদ। তার দীর্ঘ কর্মজীবনে এনটিভি সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। একজন সত্যিকার পেশাজীবী হিসেবে তার নিরন্তর অবদান সাংবাদিকদের জন্য প্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন তার সকল সহকর্মী ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।